সকালে সূর্য ওঠার আগে কিম আর জিয়ন বাড়িতে শুরু হয়ে গেল দৌড়ঝাঁপ। সবাই যার যার কাজে ভীষণ ব্যস্ত। ঘরোয়া আয়োজন হলেও আত্মীয় স্বজন আর অতিথির আগমনে দুই বাড়িতে যেন প্রাণ ফিরে পেল। জিয়ন বাড়িতে তেকে ওয়েলকাম করার জন্য পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়েছে নামজুন। তার বাড়ির বউ আসছে বলে কথা। বাড়িতে কেউ রান্নাঘরে, কেউ সাজসজ্জার কাছে, কেউ আবার অতিথি দেখাশোনায় ব্যস্ত। হাসি আড্ডা ছোটাছুটি আর আনন্দে সারাটা বাড়ি মুখর হয়ে উঠেছে। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল কাজের ব্যস্ততায়। যেহেতু শুধু তেকে তুলে দেওয়া হবে, বিয়ে তো আগেই হয়ে গেছে, তাই জাঙ্কুকরা সবাই সন্ধ্যার দিকে আসবে। আর বাড়িটাও তো বেশি সুন্দর দূরে না, তাই না? বিকালের দিকে পার্লারের মেয়েরা এসে থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। সাজ শেষ হতেই যেন সবাই কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। থেকে আজ একদম অন্যরকম সুন্দর লাগছিল, লাজুক আর অপূর্ব সুন্দরী। এসব কাজিন একে একে তেরকে ঘিরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলো। তারপর একদম হেসে বলল, একটা মেয়ে এতটা সুন্দর হয় কিভাবে? আমি তো ফিদা হয়ে গেছি। না জানি জাঙ্কুক ভাইয়ের কি অবস্থা হবে। রোজ, তুই দেখছিস জাঙ্কুক ভাই যদি তোকে একবার দেখে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে। আরেকজন সঙ্গে সঙ্গে যোগ করলো, লিসা, হার্ট অ্যাটাক তো দূরের কথা, মনে হয় তাকে দেখে কয়েক সেকেন্ড কথা বলতে ভুলে যাবে। আরেকজন মজা করে বলল, জেনি, আজ জাঙ্কুক ভাইয়ের চোখ তো আর তোকে ছেড়ে অন্য কারোর যাবে না। তের কাজিনের এসব কথা এই লজ্জায় মাথা নিচু করে হালকা হেসে ফেলল। ওর গাল দুটো লাল হয়ে উঠতে সবাই আবার একসঙ্গে হু হু করে হেসে উঠলো। কিন্তু তখনই সুগা দরজা নক করল। লিসা গিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতে ভেতরে ঢুকলো সুগা। এক মুহূর্তে তের দিকে তাকিয়ে সে যেন স্থির হয়ে গেল, চোখে বিস্ময় আর মুখে হাসি। ধীরে ধীরে তার সামনে এসে বলল, আমার ছোট্ট বোনটা আজ একদম আকাশ পরীর মতন লাগছে। সত্যি বলছি, আজ তোকে দেখে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে নেমে এসেছিস। তে হালকা এসে বলল, বাড়িয়ে বলল, বলছো না তো ভাইয়া? সুখা মুচকি হেসে তের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। বাড়িয়ে বলছি না, ছোটবেলায় যখন তুই আমার পেছন পেছন ঘুরে বেড়াতি, তখন ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাবে। আজ তোকে দেখে বারবার মনে হচ্ছে সময়টা কত দ্রুত চলে গেল। তুই তখন অন্যায় বাড়ি চলে যাবে। তের চোখ ভিজে উঠলো। ভাইয়া, আমি যদি কখনো কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। সঙ্গে 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 তের কপালে আলতো একটা চুমু খেয়ে বলল, পাকলি, একটা ভাই বোনের সম্পর্কে আবার ক্ষমা কিসের? তুই সবসময় আমার সবচেয়ে আদরের বোন ছিলি, আর সারা জীবন তাই থাকবি। পৃথিবী বদলে গেলেও এটা কখনো বদলাবে না। কথাগুলো শুনে তেল আর নিজেকে সামলাতে পারলো না। সে জড়িয়ে ধরলো সুগাকে। দুজনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। চোখের কোণে জমে থাকা অশ্রু বলে দিচ্ছিল হাজারটা না বলা কথা। ঠিক তখনই দরজার বাইরে থেকে ইয়ঞ্জনের কণ্ঠ ভেসে এলো, ওই দেখি আমার ছোট্ট মেয়েটাকে। ভেতরে ঢুকলো ইয়ঞ্জন আর সুবিন। দুজনে মুগ্ধ হয়ে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল। ইয়ঞ্জন এগিয়ে এসে তের মুখে আলতো করে হাত বুলিয়ে দিল আর কালো টিপ দিল, যাতে কারো নজর না লাগে। আমার মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে এই তো সেই দিন প্রথমবার মা বলে ডাকলো। আর আজ বাকিটা আর বলতে পারলো না, ভেঙে উঠলো। তের মায়ের কথা আজ শক্ত করে ধরে পড়লো। মা, আমি তো সবসময় তোমাদের কাছেই থাকবো, যখন মন চাইবে চলে আসবে। সুমন মৃদু হেসে কাছে এসে বলল, আমাদের রাজকন্যা আজ সত্যি রাজকন্যার মতো লাগছে। জীবনের নতুন পথ শুরু করতে যাচ্ছিস। শুধু একটাই কথা মনে রাখিস, যেখানেই থাকিস নিজের হাসিটা কখনোই হারিয়ে ফেলবি না। আর কখনো কষ্ট হলে মনে রাখবি, এই বাড়ির দরজা আর আমাদের বুক সবসময় তোর জন্য খোলা থাকবে। আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে একসঙ্গে মা আর বাবাকে জড়িয়ে ধরলো। তিনজনের চোখেই তখন আনন্দ আর আবেগের অশ্রু। পাশে দাঁড়িয়ে সুখা সেই দৃশ্য দেখে হালকা হাসলো। তবে তার নিজের চোখ তখনও অশ্রুতে ঝাপসা হয়ে উঠেছে। ঘরের ভারী আবেগময় পরিবেশটা হঠাৎ করে ভেঙে দিল এর কাজিনরা। জেনি, উফ, এত কান্নাকাটি বাদ দাও তো আজকে। কিন্তু কাঁদার দিন না, আজকে হাসার দিন। আগে চল সবাই মিলে একটা ছবি তুলি। অনেকজন মজা করে বলল। যিশু, আর বেশি কাঁদলে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যাবে। তোদের
কথাটা শুনে সবাই হেসে উঠলো। কিছুক্ষণ আগে ভারী পরিবেশটা মুহূর্তে হালকা হয়ে গেল। সবাই মিলে থেকে মাঝখানে দাঁড় করিয়ে অনেক ছবি তুললো। ঠিক তখনই নিচতলা থেকে একজন ডাক ভেসে এলো, তাড়াতাড়ি নিচে আসো, চাকরটা চলে এসেছে। এই কথাটা শুনে তের সব কাজিনরা উত্তেজিত হয়ে একে একে দৌড়ে নিচে নেমে গেল। তের মা বাবা অতিথিদের স্বাগত জানাতে নিচে গেল। সুখা বেরিয়ে যেতে উদ্যত হতে পেছন থেকে তের মৃদু স্বর ডাক ভেসে এলো, ভাইয়া একটু দাঁড়াও। সুগা থেমে ফিরে তাকালো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে তের পাশে দাঁড়ালো। কি হয়েছে, আবার ডাকলি কেন? নরম গলায় জিজ্ঞেস করলো সুগা। তে মুচকি হেসে সুগার দিকে তাকালো, চোখ দুটোতে তখনও আবেগের ছাপ। ভাইয়া, আজকে মনে হচ্ছে আমাদের ভালোবাসার গল্পটা সত্যি পূর্ণতা পেল। সুগা নিঃশব্দে বোনের কথাটা শুনে হাসলো। তে আবারও বলল, আর একটা কথা বল, তোমার আর জিমিনের ভালোবাসাটাও কিছুদিনের মধ্যে পূর্ণতা পাবে। আমি কথা দিচ্ছি, আমি সবটুকু দিয়ে তোমাদের পাশে থাকবো। তোমাদের পূর্ণতার হাসিটা আমি একদিন দেখতে চাই। সুগা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হালকা হেসে তের মাথায় হাত বুলালো। তুই নিজে তে, তুই নিজে নতুন জীবনটা সুন্দর করে শুরু কর। আমাদের কথা কি নিয়ে ভাবতে হবে না, আমি সব প্ল্যান করে রেখেছি। তুই মিষ্টি এসে বললো, ভাইয়া যার করো আমাকে নিয়ে করতে হবে। আচ্ছা, জিমিন যদি বাড়িতে বলার পরও বিয়েতে রাজি না হয় তাহলে তুলে নিয়ে বিয়ে করব। তোর ভাই এতে সহজেই ছেড়ে দেবে নাকি? তুই শুধু দেখ। ভাইয়া কালকে রাতে জিমিন আমাকে কিছু কথা বললো, তা কি সত্যি? হুম। ভাইয়া আমার বিশ্বাস হচ্ছে না তুমি এইসব বলছো। তোর ভাই কি ভালো মানুষ নাকি? সবসময় চুপ থাকে বলে এই না যে আমি ভালো মানুষ। ঠিক তখনই ঘরে জিমিন ঢুকে দেখে সুগারদের সাথে কথা বলছে। তে, আমি তাহলে যাই, আবার পরে আসবো। আরে কই যাস, ভাইয়া এক্ষুনি চলে যাবে। তুই কি ভাইয়াকে ভয় পাচ্ছিস? আমি কেন ভয় পাইতে যাব? সুগা, তাহলে কেন চলে যাচ্ছিস ওরা? ভাই বোনের কথা বলে তুমি তের কাছে থেকো। সুগা যাওয়ার আগে জিমিনিকে চোখ টিপ দিল। দেখলি তে, তোর ভাই আমাকে চোখ টিপ মারলো। মারতেই পারে। আচ্ছা এইসব বাদ দে তো, তোকে আজকে কি সুন্দর লাগছে, কারণ নজর না লাগুক। এবার চল, সবাই নিচে অপেক্ষা করছে তোর জন্য। আর জাঙ্গল ভাইয়া যদি আর একটু অপেক্ষা করে তাহলে মনে হয় নিচের উপরে চলে আসবে। জিমিনের কথাটাতে লজ্জায় হেসে ফেল, তারপর দুজনে একসঙ্গে দরজার দিকে এগিয়ে গেল। জিমিনের নতুন অধ্যায়ের আরো এক ধাপ এগিয়ে গেল। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। পাশে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড আর ননদিনী। লাল বেনারসিতে দেখে যেন আকাশে পরীর মতো লাগছে, মুখে লাজুক হাসি। একে দেখে যেন পুরো ঘরটা কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সবার নজর তখন শুধু তের দিকেই। অন্যদিকে জাঙ্কুক বসেছিল, কিন্তু তেকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে এগিয়ে এসে আলতো করে তের হাতটা ধরে ফেললো। বউ সেজে থাকা তেকে দেখে জাঙ্কুক যেন একদম বাকরুদ্ধ হয়ে গেল। জাঙ্কুকের হার্টবিট এত জোর বিট করছিল, মনে হচ্ছিল এক্ষুনি বুঝি হাতটা বেরিয়ে যাবে। বুকের ভিতর জোরে জোরে ধুকপুক করছে। তে লাজুক হেসে জাঙ্কুকের পাশে গিয়ে বসলো। দুজনের চোখ তখন শুধু একে অপরের প্রতিচ্ছবি। যেহেতু তাদের বিয়ে আগে সম্পন্ন হয়েছিল, তাই নতুন করে কোনো কাজের প্রয়োজন ছিল না। পরিবারের বড়দের ভালোবাসা আর ছোটদের মাধ্যমে তাদের দুই হাত এক করে দিল। মুরব্বীরা চারপাশে করতালি শব্দ আর হাসি মুখে ভরে উঠল পরিবেশ। সবার একসঙ্গে চোখের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানাতে লাগলো। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে ড্রয়িং এর রুমে আড্ডা দিচ্ছিল। চারিদিকে হাসি আনন্দের মুখের পরিবেশ। হঠাৎ সব কাজিন একসঙ্গে দৌড়ে এসে বলল, এখনো কিন্তু আসল অনুষ্ঠান বাকি আছে। একজন হাতে সুন্দর করে সাজানো একটা আয়না নিয়ে এসে জাঙ্কুক হাতের সামনে দাঁড়ালো। দুলা ভাই, আগে নিয়ম অনুযায়ী আয়নায় বউয়ের মুখ দেখতে হলে টাকা দিতে হবে। এমন নিয়ম তো শুনি নাই যে বউয়ের মুখ দেখতে হলে টাকা দেওয়া লাগবে। রোজ, হ্যাঁ দিতে হবে, কারণ আপনি তো আগে বিয়ে করেছেন দেখে আমরা কেক কেটে টাকা নিতে পারি নাই, তারপর হাত ধোয়াও ও নিতে পারি নাই, তাই এখন আমাদের টাকা লাগবে। জাঙ্কুক গুরু তুলে হেসে বলল, আরে বিয়ে তো হয়ে গেছে, এখন আবার নতুন করে টাকা কেন? আরেক কাজিন সঙ্গে সঙ্গে বলল, বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমরা তো কাজিন, আমাদের নিয়ম আলাদা। আরেকজন মজা করে বলল, ক্যাশ বিকাশ নগদ সব চলবে, তবে কম দিলে আয়না এক্ষুনি ঝাপসা দেখাবে। সবাই হেসে উঠলো। সাঙ্কুক হেসে বলল, তোমাদের সঙ্গে দৌড়াদৌড়ি করে তো মনে হচ্ছে বিয়ের চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে।
মিওনো এগিয়ে এসে তার কাজিনদের বলল, শোনো, দুলাভাইকে বেশি জ্বালিও না, দরকার হলে আমি আইনজীবী হয়ে ওর হয়ে দৌড়াদৌড়ি করব। একজন কাজিন সঙ্গে সঙ্গে বলল, না না, আপনি তো আর বড় না, আপনাকে দুলাভাইয়ের সঙ্গে দৌড়াদৌড়ি করব। ঠিক আছে, তো তোমরা কত চাও? বেশি না, মাত্র 10,000। ইউনো, 10,000 টাকা কি গাছে ধরে নাকি? জাঙ্কুক, ইউনো, যা চাইছে তাই দিয়ে দে, আমার কি কম আছে নাকি? তোর কম আছে? তারপর ইউনো 10,000 টাকা তের কাজীদের সাথে দেয়, তারপর আর আয়না ধরে। তে আর জাঙ্কুকের সামনে দুজন একসঙ্গে আয়না নিজেদের মুখ দেখতে চারপাশে করতালি আর হাসিতে ভরে উঠলো। লাজুক হাসিতে তের মাথা নিচু করে ফেললো আর জাঙ্কুক আলতো করে তের হাতটা আরো শক্ত করে ধরলো। রোজ, ভাইয়া আয়নাতে কি দেখবেন? জাঙ্কুক, আমার ভবিষ্যৎ। লিসা, কিন্তু তুই কি দেখিস? লজ্জায় কিছু বলতে পারলো না, শুধু মাথা নিচু করে রইলো। তারপর সেই বিদায়ের মুহূর্ত চলে এলো, পুরো বাড়িটা যেন কান্নায় ভারী হয়ে উঠলো। একটু আগেও যেখানে হাসি আনন্দ মুখর ছিল চারপাশ, এখন সেখানে শুধু চোখের জল আর দীর্ঘশ্বাস। তের মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে। ইয়ঞ্জন বারবার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কিন্তু নিজের চোখের জল আর লুকাতে পারছেন না। ইয়ঞ্জন কাঁদতে কাঁদতে বলে, মা, আজ থেকে তো নতুন সংসার, সবাইকে আপন করে রাখিস, রাগ করবি না, আর মনে রাখিস এই বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা থাকবে, যখন ইচ্ছে চলে আসবি। সুবিন এগিয়ে এসে তের মাথায় হাত রাখলে তার গলাটা কেঁপে উঠল। আমার রাজকন্যা, ছোটবেলা থেকে তোকে বুকের মধ্যে আঁকড়ে রেখেছি, আজ তোকে অন্যের হাতে তুলে দিলাম। আবার বাবার এইটা কথা মনে রাখিস, সুখে থাকিস, একটা আমাদের সবচেয়ে বড় শান্তি। তারপর সুবিন জাঙ্কুকের সামনে এসে 2 হাত ধরে বলল, বাবা জাঙ্কুক, আজ থেকে আমাদের সবচেয়ে আদরের মেয়েটা তোমার দায়িত্ব। ও খুব নরম মনে, সহজে কষ্ট পায়, কিন্তু কাউকে কিছু বলে না। ওর চোখে যেন কোনোদিন কান্না না আসে। নিজের থেকে বেশি ভালো রেখো ওকে। ইয়ঞ্জনের চোখ মুছতে মুছতে বলে, মেয়েটা কখনো একা থাকতে শেখেনি, যদি কোনোদিন ভুল করে রাগ না করে বুঝিয়ে দিও। আজ থেকে তুমি ওর সবচেয়ে বড় ভরসা। আমাদের মেয়েটা এক সবসময় হাসি খুশিতে রেখো বাবা। জাঙ্কুক সম্মানের সঙ্গে দুজনের হাত ধরে মাথা নত করল। আপনারা কোনো চিন্তা করবেন না, আজ থেকে তে শুধু আমার স্ত্রী নয়, আমার সবচেয়ে বড় দায়িত্ব। আমি কথা দিচ্ছি ওর হাসিটা কোনোদিন ম্লান হতে দেব না, নিজের জীবনের থেকে বেশি আগলে রাখবো ওকে। এদিকে সুখা তার বোনের কান্না দেখে নিজেকে সামলাতে পারল না। সে বোনের সামনে এসে দাঁড়াতেই দুজন জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সুগা, এই পাগলি, ছোটবেলা থেকে তোকে নিয়ে এত ঝগড়া করেছি, কত খুনসুটি করেছি, আজ বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই শুধু জাঙ্কুকের স্ত্রী না, তুই সবসময় আমার ছোট বোন। রাত দিন 3টায় যদি আমাকে দরকার হয়, শুধু একটা ফোন করবি, আমি ছুটে যাব। তুই চোখের পানি মুছে কাপা গলায় বলল, ভাইয়া, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? সুগা হেসে চোখের জল মুছে বলল, কাঁদবি না, সুখে থাকিস, এটাই আমাদের সবচেয়ে বড় দোয়া। জিমি সুগাকে এভাবে কাঁদতে দেখে নাই। ভাই বোনের এমন ভালোবাসা দেখিয়ে তার চোখেও পানি চলে আসলো। চারপাশে দাঁড়িয়ে থাকে সবাই চোখ মুছছে, কান্না ভেজা সেই বিদায়ের মুহূর্তে জাঙ্কুক আলতো করে তার হাত ধরলো। শেষবারের মতো বাবা মা আর ভাইয়ের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে গাড়িতে উঠে বসলো। বাইরের সবাই হাত নেড়ে বিদায় জানালো, আর গাড়িটা ধীরে ধীরে জীবন বাড়ির দিকে চলে গেল। জীবন বাড়ির সামনে গাড়িতে থামতেই সবাই আনন্দে নতুন বউকে স্বাগত জানানোর জন্য এগিয়ে। চেনারায়ও খুব যত্ন করে থেকে গাড়ি থেকে নামিয়ে নিল। আগেও এই বাড়িতে অনেকবার এসেছে, কিন্তু আজকের দিনটা একবারে আলাদা। আজ সে এই বাড়ির অতিথি নয়, জাঙ্কুকের স্ত্রী হয়ে এই পরিবারের নতুন সদস্য হয়ে এসেছে। বাড়ির দরজায় পৌঁছাতে পরিবারের বড়রা হাসি মুখে তাদের স্বাগত জানালেন। সবাইকে একে একে সালাম দিলেন। সন্ধ্যায় গাড়িতে রাত নামতেই জীবন বাড়ির সবাই তাকে ঘিরে ভালোবাসা আর আন্তরিকতায় ভরিয়ে দিল। তার চোখে আনন্দের জল চিকচিক করছিল। জাঙ্কুকদের পাশে বসে আলতো করে তার হাত ধরতেই তে মুচকি হেসে তাকালো। আত্মীয়রা সবাই তাদের জন্য দোয়া করলো, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন ভালোবাসা, রহমত, শান্তি ও বরকতে ভরে দিক। জাঙ্কুকের ভাবিরা আর জিমিন মিলে থেকে জাঙ্কুকের ঘরে নিয়ে গেল। ঘরটা সুন্দর করে ফুল আর হালকা আলো দিয়ে সাজানো ছিল। থেকে বিছানার একপাশে বসিয়ে দেয়, সবাই মজা করতে শুরু করলো।
আমার দেবরকে সামলাতে পারবে তো, নাকি অজ্ঞান হয়ে যাবে? তে লজ্জায় মাথা নিচু করলো। জিমিন বলল, ভাবি এইসব কি করছো? আরেক ভাবি, তে তোমাকে কিন্তু কথা বলে দিয়ে যায় চাঙ্কুক আসলে বর করবা। তারপর ভাবিরা কিছু নিয়ম বলে দেয় আর তে চুপচাপ শুনে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি, তোমরা আরাম করে আর চাঙ্কুক আসলে ওইগুলা করবা। তে আচ্ছা, বেশি রাত যেগুলো কিন্তু, কাল আবার অনেক আত্মীয় স্বজন আসবে। চিমিতে ভয় পাস না। সবাই হেসে ঘর থেকে বেরিয়ে দরজাটা আলতো করে বন্ধ করে দিল। তুই লাজুক মুখে মাথা নিচু করে বসে রইল। এদিকে জাঙ্কু ঘরের দিকে এগোতে হঠাৎ জিমিন আর ইউনোর দরজার সামনে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে পথ আটকিয়ে দিল। জিমিন দুষ্ট হেসে বলল, এই যে বর সাহেব, এত সহজে রুমে ঢোকা যাবে নাকি? ইউনো হেসে বলল, আগে টাকা দিতে হবে। জাঙ্কু ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কত টাকা? দুজনে একসঙ্গে বলল, 10,000 টাকা। জাঙ্কুক অবাক হওয়ার ভান করে বলল, কি, 10,000? জিমিন হেসে বলল, হ্যাঁ, নতুন বই রুমে ঢুকতে হলে নিয়ম মানতেই হবে। ওইটা তো আমার রুম, আমার রুমে ঢুকতে হলে আবার টাকা দিতে হবে নাকি? ইউনো বলল, হ্যাঁ দিতে হবে। টাকা দাও, নাহলে আজকে বাইরেই সোফাতে ঘুমাতে হবে। এ কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থেকে সবাই হেসে উঠলো। ভাবিরা দূর থেকে হাসলো। দেব সাহেব, দর কষাকষি করে লাভ নাই, এরা আজ ছাড়বে না। সাকুব পকেট থেকে মানি ব্যাগ বের করে নাটকীয় ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমার জানের জন্য 10,000ই দিলাম, এখন তো রাস্তা ছাড়। জিমি আর ইয়েনো টাকাটা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে বলল, এবার যেতে পারো। দুজন দরজা থেকে সরে দাঁড়াতেই সবাই আবার হেসে উঠল। আর জাঙ্কুক লাজুক হাসি নিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকিয়ে দরজাটা আলতো করে বন্ধ করতে যাবে, তখনই বাইরে থেকে ইয়েনো বলল, গাড়ির গতি কমিয়ে আর হেলমেট ব্যবহার করলো, শব্দ যাতে বাইরে না আসে। জাঙ্কুক দরজাটা হালকা করে খুলে ইউনোকে বলল, তুই কি ভুলে গেছিস আমার রুম সাউন্ড প্রুফ? ইউনো, মনে আছে বলেই তো বললাম। জাঙ্কুক, এখন থেকে যা, না হলে আমার হাতে মার খাবি। জাঙ্কুক দরজাটা বন্ধ করে তে সামনে আসে। তে বিছানা থেকে উঠে জাঙ্কুকে সালাম করে। তে, ইয়েনো ভাইয়া কি বলতেছিল? জাঙ্কুক, তোর শোনা লাগবে না। তে, আমার সালামি দিবে না? জাঙ্কুক মানি ব্যাগটা পকেট থেকে বের করে তের হাতে দিয়ে বলে, মানি ব্যাগে যত আছে সব তোর। মানি ব্যাগে যদি 1 টাকাও না থাকে তাহলে খুলে দেখ। তে মানি ব্যাগ খুলে দেখে অনেক টাকা। এত টাকা আমি নিয়ে কি করবো? আপনার টাকা আপনার কাছেই রাখেন। তুই তো সালামি চাইলি, এখন নিবি না কেন? তুই তো সালামি চাইলি, এখন নিবি না কেন? ভাবিয়ে শিখিয়ে দিয়েছিল তাই বলছি। তুই টেবিল থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খান। এটা আমার দরকার নেই, তুই খা, তোর দরকার। এটা নিয়ম, আপনি খান। আমার অনেক শক্তি আছে, তুই খা, তোর শক্তির প্রয়োজন, নাহলে আজকেও অজ্ঞান হয়ে যাবে। জাঙ্কুক থেকে জোর করে দুধটা খাইয়ে দেয়। জান, আগে তুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দাম্পত্য জীবনের জন্য দোয়া করি, তারপর হবে আসল খেলা। দুজন একসঙ্গে অজু করে নামাজে দাঁড়ালো। গভীর মনোযোগের সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। শিকদার তারা আল্লাহর কাছে ভালোবাসে, শান্তি, পাশাপাশি সম্মান, সুস্থতা এবং সুখী দাম্পত্য জীবনের জন্য আন্তরিকভাবে দোয়া করলো। নামাজ শেষে জাঙ্কুক সালাম ফিরিয়ে তের দিকে তাকালো। তের মিষ্টি করে হাসলো। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে এসে তেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। নামাজে বসে প্রায় 5 মিনিট তারা নীরবে একে অপরকে জড়িয়ে রইল, কোনো কথা নয়, শুধু দুজনের স্পন্দন যেন একে অপরকে আশ্বস্ত করছিল। তেজ চোখ বন্ধ করে জাঙ্কুকের বুকে মাথা রাখলো, আর জাঙ্কুক আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিল। নীরবতা ভেঙে জাঙ্কুক বলল, তুই আমাকে আগে দেখতেই পারতি না, আর এখন আমার বুকে মাথা দিয়ে বসে আছিস। কিছুদিন পর আমার ব্যাটারি পেতে নিয়ে ঘুরবি। তে লজ্জায় জাঙ্কুকের বুকে চিমটি দিল। আমার আমরা এখনই বসে আছি কেন? আমাদের তো এখন T20 ম্যাচ খেলা দরকার। তে, ছাড়েন, আমি এসব কাপড় খুলবো। জাঙ্কুক, কিছুক্ষণ পর তো আমি সব খুলে দেব, তোর কষ্ট করতে হবে না। ছাড়েন তো, আমার মাথা ব্যথা করতেছে। কি সব লাগাই দিয়ে মাথায় আগে এইসব খুলতে হবে? দে, আমি খুলে দিই। আপনি খুলতে পারবেন? তুই আমাকে কি মনে করিস আমি সব পারি? তে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে আর জাঙ্কুকের মাথা থেকে সব ফুল আর ক্লিপ খুলে দেয়।
তের মাথা থেকে ফুল আর ক্লিপ খুলে শেষ হলে তে একটা হালকা শাড়ি নিয়ে বাথরুমে যেতেই লাগলো। তখন জাঙ্কুক তেকে বলল, বাথরুমে কেন যাচ্ছিস? একেবারে সব খুলে ফেল, পরে আমাকে কষ্ট করতে হবে না। আর শাড়ি নিয়ে যাচ্ছিস তুই, কি শাড়ি পরতে পারিস? না, এখন কি হবে? আজকে তো পার্লারের মেয়েরা পরিয়ে দিয়েছিল। জাঙ্কুক, আর জামা নিয়ে আসিস নাই? না, মা বলেছে বিয়ের কিছুদিন শাড়ি পরতে হবে। তুই শাড়ি শুধু আমার সামনে পরবি, কালকে আমি আম্মারে কুমু তোরে যাতে শাড়ি পরতে না বলে। তাহলে এখন আমি কি পরু? জাঙ্কুক আলমারি থেকে একটা নাইটি বের করে তের হাত দিয়ে দেয়, যেটা সে বিয়ের আগে কিনেছিল। এটা তো অনেক শর্ট, আমি পরবো না। এটাকে পরলে আমার শরীরের অর্ধেক অংশই দেখা যাবে। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে হেঁচকা টান দিয়ে নিয়ে এসে বলল, এটা ছাড়া তোর কাছে আর কোনো অপশন নেই। তুই চাইলে এমনি আমার সামনে থাকতে পারিস। তে জাঙ্কুকের এমন কথা শুনে দৌড়ে বাথরুমে চলে যায় আর দরজাটা সপ্তাহের উপরে বন্ধ করে দেয়। প্রায় 10 মিনিট পর তে বাথরুম থেকে বের হয়। আশেপাশে তাকিয়ে দেখে জাঙ্কুক নাই, তাই তে বিছানায় উঠে বসে আর চাদরটা শরীরে টেনে নেয়। জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে ছিল। জাঙ্কুক বুঝতে পারছে যে বাথরুম থেকে বের হয়েছে, তাই সে বারান্দা থেকে ঘরে এসে দেখে তুই চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। জাঙ্কুক, এই গরমের মধ্যে তুই চাদর গায়ে দিচ্ছিস কেন? আমার অনেক শরম লাগছে। শরম পেয়ে লাভ কি? তোর সব আমার দেখা শেষ। আপনার মুখে কি কিছু আটকায় না? শরম পাইলে কি বাপ হতে পারবো? পুরুষদের লজ্জা বলতে কিছু নেই। জাঙ্কুক চাদরটা টান দেওয়ার জন্য চাদরে হাত দেয় আর তে জাঙ্কুকের হাতটা শক্ত করে চেপে ধরে বলে, কি করছেন? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, দেখছিস না কি করতেছি? আপনি পাগল হয়ে গেছে? হ্যাঁ, শুধুমাত্র তোর জন্য। জাঙ্কুক তের দিকে ঝুঁকে তের কানের লতিতে আলতো কামড় দেয়। তে জাঙ্কুকের দুই কাঁধে হাত রেখে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আজকে কিন্তু তুই কিছুতেই না করতে পারবি না। তে নিজের মুখটা জাঙ্কুকের চওড়া বুকে লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তো পুরোটাই আপনার। জাঙ্কুক তের চিবুকটা আলতো করে ধরে মুখটা উপরে তুলে তের শরীরে সুবাস জাঙ্কুককে মাতাল করে তুলেছে। জাঙ্কুক আর নিজেকে ধরে রাখতে পারল না। জাঙ্কুক তের নরম ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। জাঙ্কুক প্রথমে খুব আস্তে কিস করছিল, এক সময় গভীর তৃষ্ণার্ত রূপ নিতে লাগলো। জাঙ্কুকের হাত তের দুইটাতে চলে গেল আর জোরে জোরে টিপ দিতে থাকলো। তের মৃদু আওয়াজ বেরিয়ে এলো। তে জাঙ্কুকের শার্টের কলারটা খামচে ধরে। জাঙ্কুক, তে আজ রাতে আমি তোকে অনেক আদর করবো জান। আদরের মাত্রাটা কিন্তু বেশি হতে পারে, একটু সহ্য করে নিস। তে নেশাদর চোখে তাকিয়ে বলে, আমি তো সবসময় আপনার একটু আস্তেই করবেন। তে জাঙ্কুকের গলায় দুই হাত দিয়ে পেঁচিয়ে ধরে। জাঙ্কুক তের আনড্রেস করে তের ফর্সা মুখে জাঙ্কুকের চোখের সামনে উন্মুক্ত। জাঙ্কুক গভীর দৃষ্টিতে তের বুকের দিকে তাকিয়ে রইল, তারপর তের বুকে মুখ ডুবিয়ে দিল। জাঙ্কুক তের বুকে থেকে মুখ তুলে পড়ল, জান, তুই তো আমার থেকে সবচেয়ে সুদর্শন মেয়ে। তোর শরীর আমাকে খুব বাজে ভাবে তোর প্রতি টানে। তে লজ্জায় চোখ বন্ধ করে বলে, আপনি এই কথা না বাড়িয়ে যা করার করেন তো, আমার খুব লজ্জা লাগছে। জাঙ্কুক মৃদু হেসে একটা জিনিস নিজের হাতের মুঠোয় নিয়ে জোরে জোরে চাপ দিতে থাকে, অন্য একটা নিজের মুখে নিয়ে চুষতে লাগলো। আহ, জাঙ্কুক আস্তে। জাঙ্কুক দিয়ে একটাতে চুষতে চুষতে ফিস ফিস করে বলল, নূরজান, আজ কোনো আসতে হবে না। খুব মজা জান। জাঙ্কুক 10 মিনিট ধরে তের বুকের ভেতর জোরে জোরে মুখ দিয়ে লাগলো এবং অন্য হাত দিয়ে তার পেটের নরম চামড়ায় আদর করতে লাগলো। আস্তে আস্তে জাঙ্কুক নিচে নেমে এলো আর তের পেটে আর নাভি নিচে জিভ দিয়ে লিক করতে শুরু করলো। তের পুরো শরীর উত্তেজনায় কাঁপছিল আর তের পুরো নিচে ভিজে গেছে। 10 মিনিট পর জাঙ্কুক তের পা দুটো নিচের কাঁধে তুলে নিল। জাঙ্কুক দেখে তের পুরো শরীর কাঁপছে আর তের চোখ বন্ধ করে রেখেছে। রেডি তো জান? তে জাঙ্কুকের পিঠ খামচি দিয়ে বলে, জাঙ্কুক প্লিজ, আর সহ্য হচ্ছে না। জাঙ্কুক এক ধাক্কা নিজের 12 ইঞ্চি তের ভেতরে প্রবেশ করিয়ে দিল। তেই জাঙ্কুকের পিছে নখ দিয়ে আঁচড় বসিয়ে দিল। আহ, জাঙ্কুক আস্তে। জাঙ্কুক ধাক্কার গতি বাড়িয়ে দিয়ে বলে,
ইয়েস জান, আমার নামে চিৎকার কর তুই, এতটাই কেমন উন্মুক্ত হয়ে যাস। তের চোখ থেকে পানি পড়ছিল যা জাঙ্কুক নিজের ঠোঁট দিয়ে চুষে নিচ্ছিল। 3 ঘন্টা জাঙ্কুক তের ভেতরে আপ ডাউন করে ক্লান্ত হয়ে তের বুকে শুয়ে পড়ে। এভাবে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সকালে জানলার পর্দা সরে গেলে ভোরে সোনালি রোদ এসে পড়ে তের চোখে। জাঙ্কুক তের বুকে শান্তিতে ঘুমোচ্ছে। তে ব্যথার এক চিৎকার দিয়ে ওঠে, কারণ জাঙ্কুক তার পুরো 12 ইঞ্চি আই 72 লক্ষ তের ভিতরে দিয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুক তের চিৎকার শুনে দৌড় ফুরিয়ে ওঠে। তেকে জিজ্ঞেস করে কি হয়েছে। আপনি রাতে এটা আমার মধ্যে থেকে বের করেন নাই কেন? ব্যথা। সরে যান, রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, মনে ছিল না। আপনার মন শুধু ওইটা করার কথাই মনে থাকে। এখন আমি উঠবো কিভাবে, হাঁটতেও পারবো কি না সন্দেহ আছে। স্যার, আমি আছি কি করতে, আমি তোকে নিচে নিয়ে যাবো কাউলে করে। তে জাঙ্কুকের বুকে একটা ঘুষি বসালো। জান চল, আজকে আমি তোকে গোসল করিয়ে দেবো। না, আমি করতে পারবো। আচ্ছা তাহলে উঠ দেখি, উঠতে পারিস নাকি। তে পাকামি করে উঠতে গিয়ে পড়ে যায়। আমি জানতাম তুই উঠতে পারবি না। জানতেই যেহেতু, তাহলে আমাকে ওঠান, দাঁড়িয়ে আছেন কেন? চাকুক থেকে চাদর পেঁচিয়ে নিয়ে বাথরুমে যায় আর তারা গোসল করে ফ্রেশ হয়ে আসে। তে, মা বলে দিয়েছে আজকের দিনটা অন্তত শাড়ি পরতে, কিন্তু আমি তো পরতে পারি না। আমি পরিয়ে দেবো, তুই ছায়া ছায়া আর ব্লাউজটা পরে নি। আপনি তাহলে একটু বাইরে যান, আমি ছায়া আর ব্লাউজটা পরে আপনাকে ডাক দেবো। তোর এমন কি জিনিস বাকি আছে যেটা আমি দেখি নাই? আমার সামনে বললে পর, না হলে এমন করে বসে থাক, আমি কাউকে ডাকও দিব না। আপনি এমন করতেছেন কেন? একটু বাইরে গেলে কি হয়? যাবো না, আমার সামনে পর, না হলে এমন করে বসে থাক। তাই বাধ্য হয়ে জাঙ্কুকের সামনে সায়া আর ব্লাউজ পরে, আর কোনো উপায় নাই। আর জাঙ্কুক চোখ দিয়ে দেখে গিলে খাচ্ছে। পড়া শেষ, এইবার এই শাড়ি পরিয়ে দিই। আপনি শাড়ি পরাইতে পারেন? কই থেকে শিখেছেন? পারি না, ইউটিউবে দেখে শিখে নেব। তাহলে বলছেন কেন শাড়ি পরাইতে পারেন? কাউকে ডাক দিলেই তো হয়। আমার মুখ শুধু আমি দেখবো আর কেউ না। আচ্ছা তাড়াতাড়ি ইউটিউব দেখে পড়িয়ে দেন, বাইরে যাইতে হবে, সব বউয়ের জন্য অপেক্ষা করতেছে। আর হ্যাঁ, একটা ছেলের ভিডিও দেখবেন, মেয়েদেরটা দেখবেন না। তোর হিংসা হয়? হবে না কেন? এত কথা না বলে তাড়াতাড়ি পড়াইয়া দেন, সবাই কি ভাববে। তারপর জানবো ইউটিউব দেখে দেখে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। এক দেখায় সে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। আপনি ছেলে হয়ে এত সুন্দর করে শাড়ি পরাইয়ে দিলেন, আর আমি মেয়ে হয়েও পারি না। এখন থেকে তুই আমার কাছে শাড়ি পরবি। আচ্ছা ঠিক আছে। তারপর তারা দুজন নিচে নামে। তের একটু কষ্ট হয়েছে, কিন্তু সবার সামনে ভালো করে হাঁটা লাগছে। জিমিন, আমি ভাবলাম তুই তো আজকে নিচেই নামবি না। যা কি যে বলছিস। জিমিন, এই তোর শাড়ি পরিয়ে দিল কে? তুই তো শাড়ি পরতে পারতিস না। জাকুব, তোর এত প্রশ্ন করা লাগবে কেন? এই, তোর ভাই পরিয়ে দিয়েছে। জাকুব থেকে ডাকিয়ে তার পাশে বসার জন্য, কিন্তু তুই তা না শুনে রান্নাঘরে চলে যায় শাশুড়িকে সাহায্য করার জন্য। মা, আমি সাহায্য করব? জি না মা, তোর দরকার নেই, আমরা করে নেব। আয়ু, তুমি জাঙ্কুককে এই কফিটা দিয়ে আসছো, আর তোমার শ্বশুর আর চাচা শ্বশুরকে এই চাটা দিয়ে এসো। আচ্ছা ছোট মা। দিয়ে প্রথমে তার দুই শ্বশুরকে চা দিয়ে এসে জাঙ্কুকের জন্য কফিটা নিয়ে গেল। এই নিন আপনার কফি। তোরে চেয়ে আমার পাশে বসার জন্য ডাকলাম, চলে গেলি কেন? এখন তো বলছি হাঁটতে পারবি না, এখন ভালো হয়েই হাঁটছিস। আসতে বলেন না, সবাই শুনে ফেলবে। শুনলে শুনুক, আপনার শরম না লাগতে পারে, আমার শরম আছে। তারপর সকালে নাস্তা করতে সবাই ড্রয়িং টেবিলে বসেছে। তে একটু লাজুক ভাবে জাঙ্কুকের পাশে বসে আছে। পরিবারের সবাই মাঝে মাঝে তাদের দিকে তাকে মুচকি হাসছে। ঠিক তখনই নামজন বলল, আচ্ছা ওই দিনের কাজ কত দূর পর্যন্ত গেছে? বউ হাতে সব আয়োজন ঠিকঠাক হচ্ছে তো? ইয়েনো হেসে উত্তর দিল, বড় আব্বু, প্রায় সবাই শেষ হলেই সাজসজ্জা হয়ে গেছে, ক্যাটারিং এসে পড়বে। শুধু ফুলের শেষ টাচ আর স্টেজটা সাজানো বাকি। সাউন্ড সিস্টেমও চেক করে এসেছি, কোনো সমস্যা নেই।
জিহু, আমি খাবারের দিকটা দেখে আসছি, সব শুরু হয়ে গেছে। জিমিন মজা করে বলল, এখন শুধু আমাদের এই নতুন বউকে আর বরকে সময় মতো রেডি করাটাই বাকি। কথাটা শুনে সবাই হেসে উঠলো লজ্জায়। তে মাথা নিচু করে ফেললো। নামজন সন্তুষ্ট হয়ে বলল, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই তাড়াতাড়ি নাস্তা শেষ করো, আজ অনেক অতিথি আসবে, যেন কোনো ত্রুটি না থাকে। বেলা করে দুপুরের দিকে পার্লারে থেকে আসা দুইজন মেকআপ ম্যান অনেক যত্ন নিয়ে ডেকে বৌভাতের জন্য সাজিয়ে দিল। হালকা গ্ল্যাম লুক, পরিপাটি হেয়ার স্টাইল আর গোলাপি শাড়িতে দেখে যেন আর সুন্দর লাগছিল। পাশাপাশি জিমিনকে অনুষ্ঠানের জন্য সুন্দরভাবে সাজিয়েছিল। তারপর তারা সবাই কমিউনিটি সেন্টারে চলে গেল। আয়ু বাইরে এসে দেখে তেদের পরিবারের সবাই এসে গেছে। রামজন দ্রুত বাইরে এগিয়ে গেলে গাড়ি থেকে একে একে নামলেন তের বাবা মা আর বড় ভাই আর অন্যান্য আত্মীয়জন। রামজন হাসি মুখে এগিয়ে গিয়ে সালাম জানিয়ে বললেন, আসসালামু আলাইকুম বিয়ান, ভেতরে আসেন। সুমিত স্নেহ বড় হাসি দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম বিয়ান। জেহক এবং জিন আয়ু পরিবারের অন্য সদস্যের জন্য দরজায় এসে উষ্ণ অভ্যর্থনা জানালেন। দুই পরিবারের সদস্যরা কৌশল বিনিময় করতে করতে ভেতরে প্রবেশ করল। কমিউনিটি সেন্টার হাসি, আনন্দ আর গল্পে মুখর হয়ে উঠেছে। সন্ধ্যা নামতে প্রভাতের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হলো। অতিথিরা এক এক এসে নতুন দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে গেল। জাঙ্কুক ও তে মঞ্চে পাশাপাশি বসেছিল। আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে অনেক ছবি তোলা হলো। দুই পরিবারের সবাই একসঙ্গে হাসি মুখে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অতিথিরা একে একে বিদায় নিতে শুরু করলো। বিদায়ের আগে সবাই জাঙ্কুক ও তেকে আবার শুভেচ্ছা জানিয়ে দোয়া করে এবং হাসি মুখে বিদায় দিল।